আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ভালো আছো নিশ্চয় তোমরা। আমিও ভালো আছি আল্লাহর বিশেষ রহমতে। আমি তোমাদের সামনে আজও এসেছি সমাস নিয়ে, বাংলা দ্বিতীয় পত্রের। আমি নিজে গত ক্লাসটা নিয়েছিলাম সমাসের উপরে। সেখানে সমাসের সংজ্ঞা এবং সমাসের সমস্ত পদ, ব্যাস বাক্য, সমসমান পদ এবং সমাস চেনার জন্যে যেগুলি অতীব জরুরি সেই সব বিষয়গুলি তোমাদের সামনে আলোচনা করেছি। তোমরা নিশ্চয় সেটা দেখেছো এবং বুঝতে পেরেছো। আমরা সমাসের প্রকারভেদ নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমার সমাসের দ্বিতীয় পাঠ, আজকে দ্বিতীয় ক্লাস। তোমরা মনোযোগ সহকারে শুনবে। গতদিনেও বলেছিলাম সমাস সম্পর্কে যে ভীতি সেটা আমাদের থাকবে না, এবং গতদিনের আলোচনা শুনে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ যে সমাসটা অত ভীতিকর নয়। অনেকেই সমাস পড়ানোর সময়তেই বলে যে ভয়ঙ্কর এক বিষয় আজকে তোমাদের। আসলে ভয়ঙ্কর শব্দটা দিয়েই সমাসটাকে ভয়ঙ্কর করে তোলা হয়। আর আমি বলি সমাস 6 মাস নয়, সমাস সহজ জিনিস। সুতরাং আজকে আমরা 3টি সমাস নিয়ে আলোচনা করব: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস এবং দ্বিগু সমাস। তো আমরা প্রথমেই আলোচনা করি দ্বন্দ্ব সমাস নিয়ে। আর কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু মনোযোগ সহকারে আলোচনাটি শুনবে এবং বোর্ডের দিকে খেয়াল করবে। আমরা প্রথমেই দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব। আমরা দ্বন্দ্ব সমাসটা লিখি। দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব সমাস শব্দটাই আমাদের কাছে মনে হচ্ছে যে এ আবার কেমন সংঘাত, এ আবার কেমন সংশয়, দ্বন্দ্ব দিয়েই স্যার শুরু করলেন। হ্যাঁ, আসলে সমাসের এই দ্বন্দ্ব শব্দের অর্থ কিন্তু সংঘাত নয়। অনেক ব্যাকরণবিদ বলার চেষ্টা করেছেন দ্বন্দ্ব অর্থ এখানে জোড়া, অর্থাৎ এক জোড়া শব্দ দিয়েই এই দ্বন্দ্ব সমাস তৈরি হয়। আরেকটি বিষয়, দ্বন্দ্ব সমাসে আমরা দেখব সমস্ত পদে মাঝখানে একটি হাইফেন থাকে, যেটাকে সংযোগ চিহ্ন বলা হয়। অধিকাংশ ক্ষেত্রে এক জোড়া শব্দই থাকে, অধিকাংশ ক্ষেত্রে। আমরা আরেকটা জিনিস দেখব, দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্য করতে গেলে সাধারণত মাঝখানে ও কথাটি আসে, আরও আসে। তো আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখব। আমরা কিছু উদাহরণ দিলে দ্বন্দ্ব সমাসটা বোঝা যাবে। তার আগে একটি কথা বলি, দ্বন্দ্ব সমাস কাকে বলে। দ্বন্দ্ব সমাস হচ্ছে ব্যাস বাক্যে ব্যবহৃত সমসমান পদগুলি যখন সমস্ত পদে উভয় পদের অর্থের প্রাধান্য বজায় রাখে, তখন তাকে আমরা বলি দ্বন্দ্ব সমাস। আমরা প্রথম দিন আলোচনায় বলেছিলাম যে কোন কোন পদের অর্থ প্রাধান্য থাকে কোন কোন সমাসে। দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে সমস্ত পদে। এখানে পরপদ বা পূর্বপদ উভয়টিরই অর্থের প্রাধান্য বজায় থাকে। আমরা দেখি কিছু উদাহরণ লিখে। মা ও বাবা, মা বাবা, আয় ও ব্যয়, আয় ব্যয়। আমরা এক্ষেত্রে দেখছি যে মা ও বাবা, মা বাবা, এই মা বাবা বলতে শুধু মাকেও বোঝাচ্ছে না, বাবাকেও বোঝাচ্ছে না।
কাকে বোঝাচ্ছে? মাকেও বোঝাচ্ছে, বাবাকেও বোঝাচ্ছে। অর্থাৎ উভয় পদের অর্থই আমরা দেখছি এখানে প্রাধান্য রয়েছে। আয় ও ব্যয়, আয় ব্যয়, আয় ব্যয় বলতে শুধু আয়কেই বোঝাচ্ছে তা নয়, ব্যয়কেও বোঝাচ্ছে। অর্থাৎ উভয় পদের অর্থের প্রাধান্য আমরা দেখছি আছে। সুতরাং উভয় পদের অর্থের প্রাধান্যও আছে। আমরা দেখছি যে সমস্ত পদের মাঝখানে সংযোগ চিহ্ন বা হাইফেন রয়েছে। পাশাপাশি ব্যাস বাক্যেও আমরা দেখছি ও কথাটি রয়েছে। যদি এরকম হয় তাহলে সেটা দ্বন্দ্ব সমাস। এখন আমরা দেখব দ্বন্দ্ব সমাস কি কি অর্থে হতে পারে। আমরা দ্বন্দ্ব সমাসের বিভিন্ন অর্থে দেখতে পারি। যেমন মিলন অর্থে, মিলন অর্থে আমরা প্রথমে যেটা লিখেছিলাম, মা ও বাবা, মা বাবা, চাচা ও চাচি, চাচা চাচি, এছাড়াও নানা ও নানি, নানা নানি, ভাই ও বোন, ভাই বোন, সর্বক্ষেত্রে ভাই ও ভাবি, ভাই ভাবি। এইগুলি হচ্ছে কি অর্থে হয়? সেটা হচ্ছে মিলন অর্থে হয়। মিলন অর্থে হয়ে থাকে। যদি নিকট সম্পর্ক বোঝায়, নিকট সম্পর্ক উভয় পদের মধ্যে বোঝায়, তাহলে সেটা হবে মিলন অর্থে দ্বন্দ্ব, মিলনাত্মক দ্বন্দ্ব বা মিলন অর্থে দ্বন্দ্ব। একটি কথা প্রিয় শিক্ষার্থী তোমার মনে রাখবে, অধিকাংশ ক্ষেত্রেই এই মিলন অর্থের দ্বন্দ্ব সমাসটা একটা বৈবাহিক সূত্রেই ঘটে থাকে। আমি যখন বলবো অধিকাংশ ক্ষেত্রে, তখন এর ব্যতিক্রমও থাকতে পারে। তাহলে বোঝা গেল মিলন অর্থে কোন দ্বন্দ্ব সমাস হয়। এবার আমরা দেখি আয় ও ব্যয়, আয় ব্যয়, জমা ও খরচ, জমা খরচ। এখানে আমরা কি দেখলাম? যে আয়ের বিপরীত অর্থ ব্যয়, জমার বিপরীত অর্থ খরচ। সহজে আমরা অনুমান করতে পারছি যে এটা বিপরীত অর্থে দ্বন্দ্ব সমাস। যদি এই রকম ছোট ও বড়, ধনী ও গরিব, ধনী গরিব, তাহলে এগুলো বিপরীত অর্থ প্রকাশ করলে সেটা বিপরীত অর্থে দ্বন্দ্ব সমাস। প্রিয় শিক্ষার্থী, আমি আগেই বলেছি দ্বন্দ্ব সমাসের উভয় পদের অর্থের প্রাধান্য থাকবে। এখানে কিন্তু তা রয়েছে, বিধায় এগুলি দ্বন্দ্ব সমাস তা নিয়ে আমাদের নিশ্চয় এতক্ষণ সংশয় দূর হয়েছে। কিন্তু কোন কোন অর্থে দ্বন্দ্ব সমাসটা হয় সেটা আমরা দেখার চেষ্টা করছি। এখানে আমরা দেখলাম বিপরীত অর্থে, বিপরীত অর্থে দ্বন্দ্ব সমাস হয়েছে। এবার আমরা দেখি আরও কিছু উদাহরণ আমরা লক্ষ্য করি, তাহলে দ্বন্দ্ব সমাস সম্পর্কে আমাদের সম্যক ধারণা আসবে। যদি এরকম হয়, দা ও কুমড়া, দা কুমড়া, সাপে ও নেউলে, সাপে নেউলে। এখানে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো
যে দা ও কুমড়ার সম্পর্কটা কেমন। কোনো কারণে দা যদি রেগে কুমড়ার উপরে পড়ে তাহলেও সমস্যা, আবার কুমড়াও যদি রাগ করে দায়ের উপরে পড়ে তাও সমস্যা। অর্থাৎ বিরোধ অর্থে সাপে এবং নেউলের সম্পর্ক আমরা জানি, নেউল মানে বেজি। সাপের এবং বেজির সম্পর্কে আমাদের চিরন্তন একটা সত্য কথা জানা আছে যে তাদের ভিতরে খুব বিরোধ, এবং আমরা প্রবীণদের মুখে সাপের এবং বেজির অনেক লড়াইয়ের গল্প শুনি, যদিও আমরা অনেকেই সচক্ষে সেটা দেখিনি এবং মিডিয়ার কল্যাণে আমরা অনেক সময় এখন দেখছি। তো তাহলে এটা কি অর্থে হলো? এটা হলো বিরোধ অর্থে, বিরোধ অর্থে। বুঝতে পারলাম প্রিয় শিক্ষার্থী? আরও আছে, আমরা দেখি একে একে, সব সংক্ষেপে দেখি। এরপরে দেখো, হাট ও বাজার, হাট বাজার, তারপর বই ও পুস্তক, বই পুস্তক, প্রিয় শিক্ষার্থী এখন বুঝতে পেরেছ যে আমি আসলে কি বলতে যাচ্ছি? হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছ যে হাটের অর্থও যা, বাজারের অর্থও তাই। বই যাকে বলা হয়, পুস্তকও তাকে বলা হয়। তাহলে এটা সমার্থে দ্বন্দ্ব সমাস। কিসে? সমার্থে, সমান অর্থে, সমার্থে দ্বন্দ্ব সমাস। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ সমার্থে দ্বন্দ্ব সমাস। এছাড়াও আরও অন্যভাবেও দ্বন্দ্ব সমাস হয়, সেগুলি আমরা একটু মুখে আলোচনা করি। সেটা হলো সংখ্যাবাচক শব্দযোগেও দ্বন্দ্ব সমাস হয়, যেমন ৯, ৬, ৭, ৫ সংখ্যাযোগে হয়। আবার দুটো সর্বনামেও হয়, যে সে, এই ধরনের সর্বনাম যোগেও হয়। দুটো ক্রিয়া যোগেও হয়, খাওয়া দাওয়া, দেখা শোনা। দুটা ক্রিয়া বিশেষণ যোগেও হয়, ধীরে সুস্থে। আবার দুটো বিশেষণ যোগেও হয়, ভালো মন্দ। এইভাবে আমরা দেখতে পারি দ্বন্দ্ব সমাস হয় বিভিন্নভাবে। আবার একটি দ্বন্দ্ব রয়েছে, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। প্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে তোমাদের বলা হয়েছে অলুক শব্দের অর্থ হচ্ছে যা হারিয়ে যায় না, লুপ্ত হয় না, তাকে বলা হয় অলুক, যা থেকে যায়। আমরা দেখব যে ব্যাসবাক্যে সমসমান পদে যে বিভক্তিটা আছে, সমস্ত পদে সেই বিভক্তিটা লুপ্ত হয়নি, রয়ে গেছে। যেমন দেখো, দুধে ও ভাতে, দুধে ভাতে। এখানে আমরা দেখছি যে দুধের সঙ্গে রয়েছে এ বিভক্তি, এখানে ভাতের সঙ্গেও রয়েছে এ বিভক্তি, কিন্তু সমস্ত পদে আমরা দেখছি এই বিভক্তিটি রয়েছে। যদি থাকে বিভক্তি তাহলে সেটা অলুক দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা আরেকবার এটা পর্যালোচনা করি। দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য থাকবে। দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যের মাঝে ও থাকবে। সমস্ত পদের মাঝে সংযোগ চিহ্ন বা হাইফেন থাকবে। এবং আমরা দেখলাম কি কি অর্থে দ্বন্দ্ব সমাস হতে পারে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আরেকটি সমাস নিয়ে আলোচনা করি, সেটা হলো দ্বিগু সমাস। দ্বিগু সমাস, এই দ্বিগু সমাস কাকে বলে আগে জানি।
দ্বিগু সমাসে খেয়াল করতে হবে যে এর পূর্ব পদটি সংখ্যাবাচক থাকবে, পর পদটি হবে বিশেষ্য পদ এবং সমাস নিষ্পন্ন পদটিও হবে বিশেষ্য। সমাস নিষ্পন্ন পদটি অর্থাৎ সমস্ত পদটি হবে বিশেষ্য এবং এর পূর্ব পদে থাকবে সংখ্যাবাচক শব্দ। সমাহার বা মিলন অর্থে এই সমাসটি হবে। দ্বিগু সমাস সমাহার বা মিলন অর্থে হবে। আমরা একটু কিছু উদাহরণ দিই, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো এবং তোমাদের সঙ্গে পরে আরেকটু আলোচনা করব। যেমন দেখো, সপ্ত অহের সমাহার, সপ্তাহ, আমরা শত অব্দের সমাহার, শতাব্দী, নব রত্নের সমাহার, নবরত্ন, চৌ বা চার, রাস্তার সমাহার, চৌরাস্তা। আমরা অনেকেই সেটাকে বলি চৌমনি। তাহলে আমরা খেয়াল করে দেখি, প্রথমে সবগুলিতে সমস্ত পদও যদি খেয়াল করি, ব্যাসবাক্য খেয়াল করি, সমস্ত পদে সংখ্যাবাচক শব্দটি পূর্ব পদ হিসাবে ব্যবহার হয়েছে এবং আমরা সমস্ত পদটি দেখছি সবই বিশেষ্য পদ। তাহলে এখানে কোন পদের অর্থের প্রাধান্য? আমরা গত ক্লাসে একটি সূত্র বলেছিলাম, দ্বিতক, দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারয় সমাস। এই তিনটি সমাসের পরপদের অর্থের প্রাধান্য বজায় থাকে। এখানে সপ্তাহ বলছে কিন্তু 7 বোঝাচ্ছে না, আসলে দিনটাকেই বোঝাচ্ছে। এখানে শতাব্দী বলতে 100কে বোঝাচ্ছে না, 100 বছরকে বোঝাচ্ছে। সুতরাং এইভাবে পরপদের অর্থের প্রাধান্য থাকবে। কোথায়? দ্বিগু সমাসে। আমরা এবং দেখছি সমাস নিষ্পন্ন পদটি অর্থাৎ সমস্ত পদটি বিশেষ্য হচ্ছে, সমাহার বা মিলন অর্থে হচ্ছে এবং পূর্ব পদটি সংখ্যাবাচক শব্দ ব্যবহার হচ্ছে। এখন এখানে একটা কথা বলে রাখি যে আমি বারবার সমস্ত পদটি বিশেষ্যের কথা বলছি কেন? বলছি এই জন্যে যে সমস্ত পদটি যদি বিশেষণ হয়ে যায় তাহলে কিন্তু আর দ্বিগু সমাস হবে না। পূর্বে সংখ্যাবাচক শব্দ যদিও থাকে, তারপরেও যদি বিশেষণ হয় তাহলে দ্বিগু সমাস হবে না। কি হবে? ওটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের মধ্যে চলে যাবে। আমরা যখন বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করব তখন সংখ্যাবাচক বহুব্রীহি সমাস কি সেটা আমরা জেনে নেব। অনেক সময় আমাদের শিক্ষার্থীদের মধ্যে এই সংখ্যাবাচক বহুব্রীহি সমাস আর দ্বিগু সমাস নিয়ে একটু সমস্যা হয়। দেখো, চৌচালা, চৌচালা বা দোচালা, এখানে চৌ বা দো, 2 বা 4 ব্যবহার হয়েছে বিধায় এইটা দ্বিগু সমাস হবে না। কেন হবে না? যে 4টি চালের সমাহার করলেই হয় না, সেটাকে তৈরি করা লাগে একটা কাঠামো, অর্থাৎ একটা ঘর বোঝায়। চাল না বুঝিয়ে একটা ঘর বোঝায়। আমরা বহুব্রীহি সমাসে দেখব সমাসমান পদগুলির কোনোটির অর্থ না বুঝিয়ে তৃতীয় কোনো অর্থ বোঝাবে। সুতরাং আমরা বুঝে নিলাম
যে দ্বিগু সমাস কাকে বলে। এই দ্বিগু সমাসের কোনো প্রকারভেদ নাই, বিধায় আমরা এখানেই আলোচনা শেষ করছি দ্বিগু সমাসের। এবার কর্মধারায় সমাস নিয়ে আমরা আলোচনা করব। কর্মধারয় কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের তোমাদের বোর্ড বইগুলিতে সংজ্ঞায় বলা হয়েছে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয় এবং পরপদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলা হয় কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, আমরা সংজ্ঞাটাকে বোঝার জন্য একটু চেষ্টা করি। দেখো, যিনি জজ তিনি সাহেব, এখানে জজ সাহেব, দুটো এই জজ এবং সাহেব দুটোই কিন্তু বিশেষ্য। এখানে দুটো বিশেষ্য নিয়ে কর্মধারয় সমাস হয়েছে। আবার দেখো, কাঁচা অথচ মিঠা, কাঁচা মিঠা, এখানে দুটো বিশেষণ হয়েছে, দুটোই বিশেষণ। এটাও বিশেষণ। আবার একটা বিশেষণ আর বিশেষ্যর সাথে হয়, যেমন নীল যে আকাশ, নীল আকাশ, নীল বিশেষণ, আকাশ বিশেষ্য, যার কারণেই সংজ্ঞাটা বলা হয়েছে বিশেষণ অথবা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য অথবা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সংজ্ঞা হয় তাকে কর্মধারয় সমাস বলে। এবং কর্মধারয় সমাসের পরপদের অর্থের প্রাধান্য থাকে। কোন কোন পদের অর্থের প্রাধান্য থাকে আমরা গত ক্লাসে বলেছি, দ্বিতক, দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসকে চার ভাগে ভাগ করা হয়েছে। চার ধরনের কর্মধারয় সমাস আমাদের বোর্ড বইগুলিতে আছে। আমরা চার ধরনের কর্মধারয় সমাস একটু সংক্ষেপে আলোচনা করি, আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। যেমন বলা হয়েছে উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, আর মধ্য পদলোপী কর্মধারয় সমাস। মধ্য পদলোপী কর্মধারয় সমাস। আরেকটি সমাস আছে কর্মধারয় সমাস, যেটা সাধারণ কর্মধারয় সমাস, যার ব্যাসবাক্যগুলি হবে ওই ব্যাসবাক্যের মধ্য পদ হিসাবে যে ব্যবহার হবে, ওগুলি সাধারণ কর্মধারয় সমাসের মধ্যে আসবে। আর এগুলি হচ্ছে উপমান, উপমিত এবং রূপক এবং মধ্য পদলোপী কর্মধারয় সমাস। আমরা একটু দেখি সংক্ষেপে যে উপমান আর উপমিত কর্মধারয় সমাস একসঙ্গে আমরা দেখে ফেলি। উপমান এবং উপমিত কর্মধারয় সমাস। আমরা একটা বাক্য লিখি, ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ। ভ্রমর, কৃষ্ণ, কেশ।
এখানে আমরা দেখি, প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, কার সঙ্গে তুলনা করা হয়েছে? তুলনা করা হয়েছে কার সঙ্গে? আমাদের জানা বিষয়ের সঙ্গে না জানা বিষয়কেই তুলনা করে বোঝানোর চেষ্টা করে। যে জিনিসটা সবাই জানে, সবাই বোঝে, সবাই দেখেছে, এই বিষয়টার সঙ্গে সাদৃশ্য আছে এমন বিষয়ের একটা তুলনা করি। ভ্রমরকে আমরা দেখেছি, সুতরাং এই বিষয়টি আমাদের জানা, সুতরাং এই ভ্রমর হচ্ছে এখানে উপমান, অর্থাৎ যার সঙ্গে তুলনা করা হয়, যার সঙ্গে তুলনা করা হয়। কাকে তুলনা করলাম? তোমরা একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, তুলনা করলাম কেশকে, যে ভ্রমরের মতোই কেশ। এখন কেশকে যেহেতু তুলনা করছি, কেশ হচ্ছে উপমিত বা উপমেয়। হ্যাঁ, যাকে তুলনা করা হবে, যাকে তুলনা করা হয়, আর যার সঙ্গে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান, আর যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমিত। কিন্তু কেন তুলনা করলাম? একটু খেয়াল করো তো, কেন তুলনা করলাম? ভ্রমর দেখতে কেমন? কালো। চুল দেখতে কেমন? কালো। এই যে কৃষ্ণ, এই কৃষ্ণ সাধারণ গুণটি উভয়ের মধ্যে আছে। উভয়ের মধ্যে না থাকলে আমরা তুলনা করতাম না। তাহলে কৃষ্ণ হচ্ছে সাধারণ গুণ, যা উভয়ের মধ্যে আছে, যা উভয়ের মধ্যে আছে। এই কৃষ্ণ যে কালো গুণটা উপমানের মধ্যে আছে, উপমিতের মধ্যে আছে। এখন দেখো, যদি আমরা আবার খেয়াল করি, একটা জিনিস সংক্ষেপে খেয়াল করি, প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ সহকারে দেখো। আমরা তিনটি জিনিস পেলাম, উপমান, উপমিত এবং সাধারণ গুণ। যদি উপমানের সঙ্গে সাধারণ গুণের সমাস হয়, তাহলে সেটা উপমান কর্মধারায় সমাস। উপমান কর্মধারায় সমাস। আমরা একটা উদাহরণ দিই। মিশির ন্যায় কালো, মিশকালো। আমরা তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। কুসুমের ন্যায় কমল, কুসুম কমল। এখানে দেখো, মিশি হচ্ছে উপমান, আর কালো হচ্ছে সাধারণ গুণ। তাহলে এখানে উপমিত নাই। উপমিত যদি না থাকে আর উপমান আর সাধারণ গুণ যদি থাকে, তাহলে সেটা উপমান কর্মধারায় সমাস। আমরা এখানে যেভাবে লিখেছি সেটা মিলছে কেন দেখো। আবার দেখো, যদি এরকম হয় যে সাধারণ গুণ নাই, উপমিত আছে আর উপমান আছে, তাহলে সেটা উপমিত বা উপমেয় কর্মধারায় সমাস। উদাহরণ দিই, মুখ চন্দ্রের ন্যায়। মুখ চন্দ্র। পুরুষ সিংহের ন্যায়। পুরুষ সিংহ। তাহলে আমরা এখানে দেখছি কি, দেখো, মুখ
তুলনা করেছি কার সঙ্গে? চাঁদের সঙ্গে। তাহলে মুখকে যেহেতু তুলনা করা হয়েছে, মুখ উপমিত, চাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে, চাঁদ সেহেতু উপমান। আর এখানে সাধারণ গুণ নাই, সাধারণ গুণ অনুপস্থিত। সাধারণ গুণ যদি অনুপস্থিত থাকে তাহলে উপমিত এবং উপমান থাকবে। আর উপমিত আর উপমান থাকলে সেটা হচ্ছে উপমিত কর্মধারা সমাস। এখানে মুখ চন্দ্রের সঙ্গে তুলনাই করা হয়েছে একটা সুন্দর সাধারণ গুণকে লক্ষ্য করে, কিন্তু এই সুন্দর সাধারণ গুণটি এখানে নাই, বিধায় সাধারণ গুণ নাই, উপমিত উপমান আছে, তাই উপমিত কর্মধারায় সমাস। এখানে দেখো পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহ। যদি পুরুষ সিংহের ন্যায় কি একটা পুরুষ সিংহের ন্যায় শক্তিশালী, তো পুরুষ সিংহের ন্যায় শক্তিশালী হয় না, কিন্তু আমরা কল্পনা করেছি যে ওই পুরুষটা যেহেতু একটু শক্তিশালী সবার থেকে, তা এই শক্তিশালী সাধারণ গুণটা কেন অনুপস্থিত। সুতরাং উপমিত কর্মধারা সমাসে থাকবে না সাধারণ গুণ, থাকবে উপমিত আর উপমান। আর উপমান কর্মধারায় সমাসে থাকবে উপমান আর সাধারণ গুণ, উপমিত থাকবে না। প্রিয় শিক্ষার্থী, আরেকটা জিনিস খেয়াল করো যে উপমান কর্মধারায় সমাসে আমরা দেখলাম ন্যায়টা মাঝখানে থাকলো, আর উপমিত কর্মধারায় সমাসে ন্যায় শেষে ব্যবহার করলাম। এই বিষয়গুলি মাথায় যদি রাখো তাহলে আমরা সমস্ত পদ দেখে বুঝতে পারব যে এটা কোন কর্মধারা সমাস, উপমান না উপমিত। আর দুটো সমাস নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করি। দেখো, আমরা দেখেছি রূপক কর্মধারা সমাস। আমরা উদাহরণটা লিখেই দেখি, মন, রূপ, মাঝি, মন মাঝি, প্রাণ, রূপ, পাখি, প্রাণ পাখি, বিষাদ, রূপ, সিন্ধু, বিষাদ সিন্ধু, যেমন ক্রোধ, রূপ, অনল, ক্রোধানল। এখন খেয়াল করে দেখো যে এই মনকে তুলনা করা হয়েছে মাঝির সঙ্গে। তুলনা কেন করা হয়েছে তা আমি একটু সংক্ষেপে বলতে চাই যে মাঝি যেমন এই ঘাটে আসে আবার অন্য ঘাটে, মনটাও তদ্রূপ। প্রাণটা এই দেহে আছে, পাখির মতো আবার কোথায় উড়ে যাবে। বিষাদ হচ্ছে দুঃখ, সিন্ধু হচ্ছে সাগর। সাগরের বিশালতা এবং গভীরতার সঙ্গে এই দুঃখের তুলনা করা হয়েছে, যে দুঃখটাও আমার তেমন বিশাল এবং গভীর। এখানে দেখা গেল যে উপমিত এবং কল্পনা করা হয়েছে অভেদ, এক এবং অভিন্ন কল্পনা করা হয়েছে, ন্যায় না, পুরোপুরি অনুরূপ। এই অভেদ যদি কল্পনা করা হয় আর যদি এক অভিন্ন কল্পনা করা হয় তাহলে সেটা হবে রূপক কর্মধারা সমাস। ব্যাস বাক্যের মাঝে আমরা রূপ শব্দটি পাব। সুতরাং নিশ্চয় বুঝতে পেরেছ রূপক কর্মধারা সমাস কি। এবার আমরা দেখি মধ্য পদলোপী কর্মধারা সমাস। মধ্য পদলোপী কর্মধারা সমাস আমরা একটু উদাহরণ দিলেই সহজে বুঝতে পারবো। আমরা লোভ বলেছি যে লোভ হচ্ছে হারিয়ে যাওয়া বা চলে যাওয়া, ফুরিয়ে যাওয়া। এখন দেখো, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। আবার দেখি পল মিশ্রিত অন্ন, পলান্ন। এখানে কি দেখছি যে
এই পল চিহ্নিত, সিংহ চিহ্নিত আসন সিংহাসন, এখানে মাঝের পদ হচ্ছে চিহ্নিত, পল মিশ্রিত অন্ন, এই মিশ্রিত মধ্যপদ, পল মানে মাংস, অন্ন মানে জানো ভাত। এবার বুঝতে পারছো পলান্নটা কি জিনিস। হ্যাঁ, নিশ্চয় বাসায় বসে বসে পলান্ন ভোজন করছো। এখন আমরা সমস্ত পদে গিয়ে দেখলাম মাঝের পদটি লুপ্ত হয়েছে, লোপ হয়েছে, হারিয়ে গেছে। যদি এমনই হয় যে ব্যাসবাক্যে ব্যবহৃত মধ্য পদটি যদি আমরা সমস্ত পদে না পাই, হারিয়ে যায়, তাহলে সেটা হবে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। আর সাধারণ কর্মধারার সমাসে তো আমরা আগেই বলেছি। সুতরাং আজকের আমাদের বিষয় ছিল সমাসের দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস এবং কর্মধারা সমাস। আমরা সীমিত সময়ের মধ্যে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো এবং গভীর মনোযোগ সহকারে শুনেছো। বিষয়টি যদি গভীর মনোযোগ সহকারে শুনে থাকো, সহজেই বুঝতে পারবে। এটা হচ্ছে আমার সমাসের ক্লাসের দ্বিতীয় পাঠ। আগামী তৃতীয় পাঠে ইনশাল্লাহ আমরা সমাসটাকে শেষ করার চেষ্টা করব 3টি ক্লাসের মধ্য দিয়ে। সুতরাং তোমরা একটু মনোযোগী হয়ে শুনবে, বাসায় পড়াশোনা করবে এবং মাদক থেকে দূরে থাকবে। মাদক যেহেতু সারা বিশ্বে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে, বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে, সুতরাং যুব সম্প্রদায়ের মধ্য থেকে মাদক যাতে নির্মূল হয় সেই চেষ্টা তোমরা করবে। মাদক থেকে দূরে থাকবে, মাদককে না বলবে এবং সমস্ত দুর্নীতি থেকে, সমস্ত সমাজের কালিমা থেকে তোমরা মুক্ত থাকবে। আর বিশেষ করে করোনার বিষয়ে সরকারের নির্দেশিত প্রদর্শিত নীতি মেনে চলবে, দূরত্ব বজায় রেখে চলবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।